সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের লেকচার 2 হবে, পঞ্চম শ্রেণীর লেকচার 2। আমি গতদিন যা পড়িয়েছি ইউনিট 25, আশা করি তোমরা ভোকাবুলারি এবং রিডিং এবং সঠিক উচ্চারণ তোমরা ওগুলো ভালো করে করেছো। তোমাদের আরেকটি জিনিস দিয়েছিলাম, একটা সম্ভবত একটা কম্পোজিশন দিয়েছিলাম, যেটার নাম হচ্ছে ব্লাস্টার। তো ব্লাস্টারের উপরে তোমাদের লিখতে বলছিলাম, আমার মনে হয় তোমরা লিখে ফেলছো। আর তোমরা ওটা কিন্তু আমাদের বুধ এবং বৃহস্পতিবারে গার্ডিয়ানরা যখন আসবে তোমরা সেটা পাঠিয়ে দিবা তোমাদের পিতামাতার মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে তোমাদের ইউনিট 25 এর উপরে আমি গতদিন রিডিং পড়িয়েছি, ভোকাবুলারি পড়িয়েছি, টেন্স একটা পড়িয়েছি। আজকে আমি কিন্তু ওই ইউনিটের উপরে তোমাদের কিছু কাজ দেব। সেটা হচ্ছে যে আমরা টেক্সট বুকের উপরে বরাবরের মতো আমরা দিয়ে থাকি, এবারও আমরা দেব 25 এর উপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে তার 10টা আমরা বোর্ডে লেখা আছে। তোমরা বোর্ড থেকে ভিডিওর মাধ্যমে ওটা দেখে তোমরা উত্তরগুলো লিখে ফেলবা। আর এই উত্তরের সলিউশনটা আমরা নেক্সট ডেটে দেব, তখন তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নিবা যে এটা কিভাবে উত্তরটা হলো। আমি এগুলো কিন্তু বলবো, তোমরা যাদের মিলে যাবে, আর যাদের মিলবে না তারা ইচ্ছে করলে তোমরা মোবাইল দিয়ে আমাকে বলবে যে স্যার আমি তো এভাবে লিখেছি, এটা হবে কিনা। এটা তোমরা আমাকে বললে আমি যদি মনে করি হ্যাঁ এটা হয়েছে, কারণ একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে হতে পারে। আমারটাই যে সঠিক হবে তা কিন্তু নয়, তোমারটাও সঠিক হতে পারে, কারণ একটা প্রশ্নকে আমরা বিভিন্ন ধারায় লিখতে পারি। এই জন্য এখানে হতাশার কিছু নাই, তবে উত্তরটা সঠিক হতে হবে, আবার বেশি বড় হওয়া যাবে না। এখানে তোমাদের বলে রাখা দরকার, পিএইচইতে যখন খাতা দেখা হবে 1 সেন্টেন্স অথবা সর্বোচ্চ 2 সেন্টেন্স, এর বেশি দেওয়ার চেষ্টা না করাই ভালো। যদি এরকম কিছু ন্যারেটিভ বা বর্ণনামূলক কোনো প্রশ্ন এসে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বড় করে লিখতে পারো। তো আমার মনে হয় যে যেগুলো এক বাক্যে হয়ে যাবে তোমরা এক বাক্যেই দিবা, যেটার 2টো বাক্যের প্রয়োজন 2টোই দিবা। কিন্তু এই অযথা আননেসেসারি কিছু লিখে প্রশ্নের উত্তরের মানটাকে নষ্ট যেন না হয়। এতে যিনি খাতা দেখবেন উনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন, তোমার খাতায় মার্কস কমিয়েও দিতে পারে, ইভেন কোনো নাম্বার নাও দিতে পারে। সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট আনসারটাই, কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটাই আমরা লিখব। আমার মনে হয় তোমরা বুঝেছো। তো চলো আমরা বোর্ডে গিয়ে আমরা 10টা দিয়েছি, তোমরা বোর্ড থেকে এটা লিখে নাও, লিখে নিয়ে তোমরা বাসায় কিন্তু উত্তরগুলো লিখতে হবে। আমি এগুলো বাংলা একটু করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এখানে দেখো আমরা 10টা কোশ্চেন দিয়েছি ইউনিট 25 এর উপরে। প্রথম প্রশ্ন কি রয়েছে ভালো করে দেখো। হাউ ডাজ আ ফ্রগ সাউন্ড? কিভাবে একটা ব্যাঙ শব্দ করে। 2 নম্বরে দেওয়া আছে why wasn't Blaster angry to share his beautiful voice with other animals? অর্থাৎ কি কারণে ব্লাস্টার তার সুন্দর কণ্ঠস্বরটা অন্যান্য প্রাণীদের সাথে শেয়ার করতে অর্থাৎ ভাগ করে নিতে রাজি হলো না? কি কারণে রাজি হলো না ব্লাস্টার তার সুন্দর কণ্ঠস্বরটাকে অন্যান্য প্রাণীদের সাথে ভাগ করতে? 3 নম্বরে আসো, who is blamed to lose the beautiful voice? who is blamed মানে কি? blame মানে দায়ী, তাহলে who is blamed to lose the beautiful voice? এই সুন্দর কণ্ঠস্বর হারানোর পিছনে কে দায়ী? হারানোর জন্য কে দায়ী? 4 নম্বরে দেখো, how did the birds know the animals plan? কিভাবে পাখিরা এই প্রাণীদের পরিকল্পনাগুলো জানতে পারলো? তোমরা নিশ্চয়ই জানো কিভাবে পাখিরা জানলো। আবারও প্রশ্নের উত্তরটা বাংলাটা বলে দিচ্ছি, how did the birds know the animals plan?
কিভাবে পাখিরা এই প্রাণীদের পরিকল্পনা জানতে পারলো বা জেনে গেল? 5 নম্বরে আসো। হু ওয়ার ইন দ্য ফ্রান্স টু স্টেল দ্য ব্লাস্টার্স ভয়েস, অর্থাৎ এই পরিকল্পনায় কারা ছিল? হু ওয়ার, কারা ছিল? ইন দ্য ফ্রান্স, এই পরিকল্পনাগুলোতে, টু স্টেল, চুরি করার জন্য, দ্য ব্লাস্টার্স ভয়েস, ব্লাস্টারের কণ্ঠস্বরটা চুরি করার জন্য কারা কারা এই পরিকল্পনায় ছিল? নাম্বার 6, when and who stole the blaster's voice, কখন এবং কে ব্লাস্টারের কণ্ঠস্বর চুরি করলো, বা কখন এবং কারা ব্লাস্টারের কণ্ঠস্বর চুরি করে নিল? 7 নাম্বার, how did the animals listen to the blaster's beautiful song, how, কিভাবে, did the animals listen to, কিভাবে প্রাণীরা শুনতো to the blaster's beautiful song, অর্থাৎ ব্লাস্টারের সুন্দর গান কিভাবে তারা শুনতো? তোমরা জানো যে যখন কি করতে বুঝতে পারতেছে উত্তরটা কি হবে, প্রাণীরা কিভাবে ওই ব্লাস্টারের সুন্দর কণ্ঠটা বা সুন্দর গান শুনতে পেত। তোমরা কিন্তু বুঝতে পারতেছো এর উত্তর কি হবে। 8 নম্বরে যাও। Do you think Blaster should share his voice with other animals? Do you think, তুমি কি মনে করো, তুমি কি ভাবো ব্লাস্টারের উচিত তার কণ্ঠস্বরটা অন্যান্য প্রাণীদের সাথে ভাগ করে নেওয়া? তুমি কি তাই মনে করো? উত্তরটা তোমরা লিখবা। What was the response of the blaster to the other animals about his voice? What was the response? Response মানে কি? উত্তর। Response মানে উত্তর। উত্তরটি কি ছিল? কার উত্তর? What was the response of the blaster? অর্থাৎ ব্লাস্টারের উত্তরটা কি ছিল? To the other animals, অন্যান্য প্রাণীদের নিকট কি উত্তর ছিল? About his voice, তার যে কণ্ঠস্বর ছিল সেই কণ্ঠস্বর অন্যান্য প্রাণীদের উদ্দেশ্যে তার উত্তরটা কি ছিল? এবার কোশ্চেন নং 10, how did the animals steal the blaster's voice? কিভাবে প্রাণীগুলো ব্লাস্টারের কণ্ঠস্বর চুরি করলো? তোমরা অবশ্যই জানো কিভাবে চুরি করেছে, এর উত্তর তোমরা লিখবা। তাহলে কিন্তু আমি তোমাদের 10টা কোশ্চেন তোমাদের দিয়ে দিলাম। এই 10টা কোশ্চেন কিন্তু উত্তর তোমরা লিখবা। তোমরা হয়তো ভাবতেছো যে আমি তো লিখে রাখবো, স্যার দেখবে কিভাবে? তোমরা লিখে রাখবা, আমি এর উত্তরগুলো নেক্সট ক্লাসে অর্থাৎ লেকচার বা ক্লাস 3-তে আমি তোমাদের জানাবো, অর্থাৎ লেকচার 3-তে আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো। এই জন্য কোনো হতাশা নেই। তোমরা কি করবা? উত্তরগুলো সুন্দর করে লিখবা, বেশি বড় করবা না, আমার উত্তরের সাথে তোমরা মিলাবা। যদি কারো মিলে যায় তাহলে তো ভালো, আর আমি চেষ্টা করবো সঠিক উত্তরটা দেওয়ার জন্য। অনেকের হয়তো বা নাও মিলতে পারে, তবে আবারও তোমাদের বরাবরের মতো একটা কথা বলে যাচ্ছি, উত্তর লেখার সময় টেন্সটা ফলো করতে হবে। তোমাদের কি মনে আছে যে ডাজ দিয়ে প্রশ্ন থাকলে কি হয়? সাবজেক্টের পরে মেইন ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস প্রয়োজন অনুযায়ী বসে। কখন? যখন কোশ্চেনে ডাজ দিয়ে প্রশ্ন থাকে। তোমাদের কি খেয়াল আছে? আশা করি খেয়াল আছে। এবার যদি ডু দিয়ে কোশ্চেন থাকে, এবার কিন্তু সাবজেক্টের পরে যে মেইন ভার্ব থাকবে ওর সাথে কিন্তু এস বিএস কিছুই যুক্ত হবে না। তোমরা কি ক্লিয়ার? আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি? কোশ্চেনে যদি ডিড থাকে, কি থাকতে হবে? ডিড, পাস্ট ইনডেফিনিটের চিহ্ন। এই ডিড থাকলে তোমরা উত্তর লেখার সময় সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা থাকবে সেটি কি হবে? ভার্ব পাস্ট ফর্মে হবে, অর্থাৎ V2। তোমাদের মনে আছে V2 মানে ভার্ব পাস্ট ফর্ম, V3 মানে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডিড থাকলে সাবজেক্টের পরে মেইন ভার্ব কি হবে? V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু ভুল করবা না। আর বাকি ক্ষেত্রে তুমি বুঝে নেবা, আমার মনে হয় তোমরা ওগুলো পারবা। তাহলে আমাদের উত্তর লেখার সময় খেয়াল করতে হবে, কোশ্চেনে যদি ডাজ দিয়ে থাকে উত্তরের সময় মেইন ভার্বের সাথে এস অথবা ইয়েস অথবা আইএস প্রয়োজন অনুযায়ী যুক্ত হবে। আর যদি ডিড দিয়ে থাকে তাহলে কি হবে? ভার্বটা পাস্ট ফর্ম হবে। তোমরা কি ক্লিয়ার?
আর যদি ডু থাকে তাহলে মেইন ভার্ব যা আছে তাই থাকবে, অর্থাৎ মেইন ভার্বে এস, ইএস, আইএস কোনোটাই যুক্ত হবে না। তোমরা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ইউনিট 25 এর উপরে আমাদের কি হলো, ভোকাবুলারি হয়ে গেছে, টেক্সট বুকটা রিডিং হয়ে গিয়েছে। আজকে টেক্সট বুকের আমরা 10টা ইউনিট 25 এর 10টা কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা কিন্তু করবা। আর একটা কম্পোজিশন দিয়েছি ব্লাস্টার, সেটা আমি একটা লিখেছি, তোমরা কিন্তু এগুলো অফিস থেকে পেয়ে যাবা। ওই যে একটা কথাই, বুধবারে আসলে অথবা বৃহস্পতিবার আসলে আমরা সবকিছু দিয়ে দেব, তোমরা তোমাদের প্যারেন্টসকে বললেই হবে। হ্যাঁ, তো এখন আমি তোমাদের একটা ম্যাচিং দিয়ে দিচ্ছি, তারপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। আর ব্লাস্টারের উপরে আমি যেটা অফিস থেকে লিখেছি, ব্লাস্টার সম্পর্কে তোমরা জানো যে ব্লাস্টার কে ছিল, কি করতো, এর উপরে তোমরা 10টা বাক্য লিখবা। তো তোমরা একটু ভিডিওর দিকে ভালো করে খেয়াল করো, আমি আমার শীট থেকে তোমাদের ভিডিওটা জাস্ট আমি ধরে রাখবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিবা এবং উত্তরগুলো করবা। তো ঠিক আছে, তোমরা দেখো আমি এটা লিখেছি, তোমরা বুঝতে পারছো কিনা। দেখা যাচ্ছে তোমাদের, আমার মনে হয়। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে এটা শীট থেকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ধরে নাও। আমার মনে হয় তোমরা এখন ভিডিওতেই তোমরা দেখতে পাবা। হ্যাঁ, তাহলে ব্লাস্টার সম্পর্কে আমি তোমাদের এটা ধরলাম, তোমরা মনে হয় পেয়ে গেছো। তো আমি এটা চেঞ্জ করে আমি এবার চলে যাচ্ছি আর একটাতে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এবার হচ্ছে তোমাদের একটা ম্যাচিং দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই ম্যাচিংটা তোমরা উত্তরটা কিন্তু করে ফেলবা, কিন্তু উত্তরটা কবে, আমি নেক্সট ক্লাসে কিন্তু এটা নেব। তোমরা দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। তোমরা একটা মোবাইলে হোক বা তোমাদের যদি কারো এলইডি টিভি যাদের আছে তারা পেন ড্রাইভ দিয়েও করতে পারো, দেখতে পাও। তারপরে মোবাইলে একটু বড় করে নিয়েও দেখতে পারো। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। এবার আমি তোমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছি। ওকে, ঠিক আছে। এবার কিন্তু কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছি, দেখো উপরে যে ক্লু দেওয়া আছে, যে কোনো একটি ক্লু কিন্তু এই শূন্যস্থানে বসাতে হবে। তুমি অবশ্যই এটা পড়ে যেটা সঠিক সেটা বসিয়ে দিবা, কিন্তু আজকে কিন্তু মেলানো হচ্ছে না, শুধু দিয়ে যাচ্ছি, বাসায় তোমরা করে নেবা, ঠিক আছে? আর বাসায় করে রাখবো, আমরা নেক্সট ক্লাসে কিন্তু এটা সলিউশন দেব। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমি এটা সরিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তোমাদের এখন আলোচনায় আসবো আমরা ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন মার্কস কিন্তু 10। এটা অনেক অভিযোগ, তোমরা ডাব্লিউএস নিয়ে বারবার ভুল করে ফেলো, যে জাতীয় ভুলগুলো বেশি হয় আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ড ফলো করো ভালো করে। আর ডাব্লিউএস বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটা ফোন দিবা। আমার 183 নাম্বার, সন্ধ্যা 6টার পরে বা 7টার পরে দিলে বেশি ভালো হয়। আমরা ফোনে অনেক সলিউশন দিয়ে দেব, এই ব্যাপারে কোনো হতাশার কিছু নেই। চলো আমরা ডাব্লিউএস নিয়ে আবার প্রথম থেকে একটু আলোচনা আসি। আগে তোমাদের বুঝতে হবে যে ডাব্লিউএস কোশ্চেনটার গঠনটা কি। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা কি জিনিস, যে ইন্টারোগেশন অর্থাৎ ইন্টারোগেটিভ ওয়ার্ড বা আস্কিং ওয়ার্ড, প্রশ্ন করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়, এবং দেখবো প্রত্যেকটা ওয়ার্ডে ডাব্লিউএস রয়েছে। এই ডাব্লিউএস কোশ্চেনকে কিন্তু মূলত সঠিক উচ্চারণ হচ্ছে হো কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস থাকার কারণে একে বলা হয় হো কোশ্চেন। তো আমরা যখন হো কোশ্চেন করতে যাবো, দেখো হো কোশ্চেন কি কি আছে, হোয়াট আছে, হুইচ আছে, হাউ আছে, হোয়ার আছে, তারপরে ওয়াই আছে, এরকম অনেক আরো কিছু আছে। তো এগুলো দিয়ে আমরা কি করি, এগুলো বর্ণনামূলক যখন কোশ্চেন করতে হয় তখন কিন্তু আমরা এইগুলো আগে বসাই। কোশ্চেন কিন্তু দুই রকম থাকে, একটা হচ্ছে বর্ণনামূলক থাকে, আর একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনটা কি জিনিস, ভাব দিয়ে, শুধু ভাব দিয়ে ডাব্লিউএস কোশ্চেনের কোশ্চেন ওয়ার্ড থাকবে না, শুধুমাত্র ভাব দিয়ে যে কোশ্চেন হয় সেটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। একটু উদাহরণে যাই, যেমন ডু ইউ লাইক ফিশ, তুমি কি মাছ পছন্দ করো? এখানে দেখো ডাব্লিউএস ওয়ার্ড নাই। তো ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাহলে তো এটা কি, এটা কিন্তু একটা কোশ্চেন, কিন্তু এটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কেন বলা হয় জানো,
এগুলোকে আমরা কিন্তু ওই যেগুলো আমরা বর্ণনামূলক একটা বড় বড় বাক্যে যে উত্তর লেখা লাগে তা কিন্তু ইয়েস নো কোশ্চেনে হয় না। ইয়েস নো কোশ্চেনে ইয়েস নো দিয়ে উত্তর দিতে হয়। তো দেখো, ডু ইউ লাইক ফিশ, ধরে নাও তুমি মাছ পছন্দ করো না, তাহলে কি বলবা? নো আই ডোন্ট লাইক ফিশ, এমনও বলতে পারো, অথবা বলতে পারো নো আই ডোন্ট। আর যদি তুমি বলো যে না আমি মাছটা পছন্দ করি, তো আবারও যদি কোশ্চেন করি, ডু ইউ লাইক ফিশ, ইয়েস আই ডু। এই দেখো, তুমি ডু দিয়ে প্রশ্ন করলে উত্তরে ইয়েস এর পরে হবে ডু, আর যদি পছন্দ না করো নেগেটিভ উত্তর আসে তাহলে হবে নো আই ডোন্ট। এরকম নো আই ডোন্ট, নো হি ইজন্ট, নো দে আরন্ট, নো আই হ্যাভন্ট, এরকম অনেক আসতে পারে। আমার মনে হয় ইয়েস নো কোশ্চেনটা তোমরা ক্লিয়ার। এবারে ডাব্লিউএস কোশ্চেনটা কি জানো? কোনো বর্ণনা চাওয়া, কোনো বিষয়ে বর্ণনা চাওয়া। তুমি কোথায় গিয়েছিলে, এখানে কিন্তু ইয়েস নো দিয়ে কিন্তু উত্তর হয় না। তোমাকে যদি বলা হয় হোয়ার ডিড ইউ গো, তুমি কি বলবা? ইয়েস নো, এটা হলো হাস্যকর হয়ে যাবে। তাহলে তোমাকে যখন বলা হবে যে কোথায় তুমি গিয়েছিলে, তখন বলবো ও আমি গিয়েছিলাম স্কুলে, আমি গিয়েছিলাম আমার রিলেটিভের বাসায়, আমি গিয়েছিলাম মাঠে খেলতে। দেখো, এগুলো কিন্তু সব বর্ণনামূলক। এই বর্ণনামূলক কি ইংলিশে বলা হয়? ন্যারেটিভ। ন্যারেটিভ কোশ্চেন। আর ন্যারেটিভ কোশ্চেন করার জন্য কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড লাগবেই। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড গুলা তোমাদের কিন্তু আমি শীট দিয়েছি, তোমরা জানো ডাব্লিউএস ওয়ার্ড কি, হু, হুইচ, হোয়াট, হোম, হোয়ার, ওয়েন, অনেক কিছু আছে। এখন চলো আমরা একটু প্রথম আলোচনায় আবার যাই। ডাব্লিউএস করার সময় গঠনটা কি মনে আছে? প্রথমে কি ডাব্লিউএস ওয়ার্ড লাগবে, আমরা শিখেছি কিন্তু প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড, তারপর কি লাগবে? একটা হেল্পিং ভার্ব, সরি ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কি লাগবে? একটা সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে আমরা কিন্তু কিভাবে আঙ্গুল দিয়ে শিখিয়েছিলাম? প্রথমে কি শিখিয়েছিলাম? যে একটা প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে কি? মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। এভাবে আমরা শিখিয়েছিলাম। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবো। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। এটা তোমরা একটু ভালো করে খেয়াল করবা, তাহলে ভুল হবে না। আমাদের যেখানে ভুল হয় যে কখন ডু হবে, কখন ডাজ হবে, এই জায়গাটা তোমরা বেশি বেশি করে ভুল করো। তা আমি ওটা নিয়ে আলোচনা করব। ওকে, চলো লুক এট দ্য বোর্ড। আমরা প্রথমেই লিখব হি goes to school. He goes to school, এখানে আন্ডারলাইন করে দিলাম আমি টু স্কুল। এখন ডাব্লিউএস যখন আমরা উত্তর করতে যাব, কি খেয়াল করতে হবে? যেখানে আন্ডারলাইন থাকবে ওটার উপরেই কোশ্চেন থাকতে হবে, ওর উপরই ডাব্লিউএস ইউজ করব। সেক্ষেত্রে যদি জায়গা নির্দেশ করে কি হয়? হোয়ার। কারণ নির্দেশ করলে কি হয়? হোয়াই। কোন বস্তু বুঝালে কি হয়? হোয়াট বা হুইচ। এটা তোমাকে খেয়াল করতে হবে। তারপরে তাহলে আমরা প্রথমে সূত্রতে আসি। আমরা কি করব? আমরা একটু এখানে একটু গঠনটা লিখে নেই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। স্ট্রাকচার, ফার্স্ট এক নম্বরে কি হবে? ডাব্লিউএস ওয়ার্ড। দুই নম্বরে কি হবে? হেল্পিং ভার্ব। তিন নম্বরে কি হবে? সাবজেক্ট। চার নম্বরে কি হবে? মেইন ভার্ব। পাঁচ নম্বর হবে এক্সটেনশন। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমার মনে হয় এই গঠনটা তোমরা যদি খেয়াল করো তাহলে ডাব্লিউএস কোশ্চেন তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি? হি গোস টু স্কুল। স্কুলের নিচে আন্ডারলাইন। তাহলে আমরা কোন ডাব্লিউএস ওয়ার্ডটাকে নেব? আমাদের তো হু আছে, হোয়াট আছে, ওয়্যার আছে, কোনটা নেব? তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে ডাব্লিউএস করার সময় এই সেন্টেন্সে যে আন্ডারলাইনটা আছে এটা কি বোঝাচ্ছে? টু স্কুল কি ব্যক্তি? মোটেও না। টু স্কুল কি কোনো সময় বোঝাচ্ছে? মোটেও না। তাহলে টু স্কুল কি? একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে আমাকে কোন ডাব্লিউএস ওয়ার্ডটা জায়গা বোঝায়? আমার মনে হয় তোমরা জানছো কোনটা। তাহলে
জায়গা বোঝায় কি হোয়ার, তাহলে আমরা লিখবো হোয়ার। তাহলে আমাদের 1 নম্বর কাজটা এখানে যেমন কি আছে 1 নম্বরের কাজটা কিন্তু আমরা করে ফেললাম। এবার আমাদের কি হলো 2 নম্বরে আছে কি হেল্পিং ভার্ব। আসলে হেল্পিং ভার্ব কি দেখো, আমাদের প্রেজেন্টে হেল্পিং ভার্ব যেগুলো আসে ডু ডাস, তারপরে আছে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে আরো তোমরা মডেলস আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো সাধারণত আমরা হেল্পিং ভার্ব হিসেবে ধরে নিতে পারি, কারণ এগুলো ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে। হেল্পিং ভার্ব কোথায় বসে? সাবজেক্টের আগে। ডাব্লিউএস কোশ্চেন করার সময় কোথায় বসে? সাবজেক্টের আগে। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। তাহলে আমরা এটা জায়গা নির্দেশ করতেছি, তাহলে কোন ডাব্লিউএস ওয়ার্ডটা নেব? হোয়ারটা নেব। 2 নম্বরে কি বাকি থাকলো? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব নেওয়ার সময় একটু সাবধান। আমি এর আগে বলেছিলাম যে যদি কোনো মেইন ভার্বের আগে ইস অথবা এস অথবা আই এর যুক্ত থাকে, আচ্ছা খেয়াল করো তোমরা, তাহলে আমরা কি বলেছিলাম যে যদি মেইন ভার্বের সাথে ইএস অথবা আইএস অথবা এর যুক্ত থাকে তখন আমরা ডাব্লিউএস করার সময় কোন হেল্পিং ভার্বটা নেব? এটা কিন্তু বারবার ক্লাসে বলেছি। তাহলে গোস যেহেতু রয়েছে তাহলে আমরা ডু ডাজ এর যে কোনো একটাকে নেব। এখন এস বিএস থাকলে আমরা কোনটাকে নেব হেল্পিং ভার্ব হিসেবে? অবশ্যই ডাজ কে নেব। তাহলে আমরা লিখবো ওয়্যার ডাজ, আচ্ছা ডাজ। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা কি হলো? হেল্পিং ভার্বের কাজটা শেষ হয়ে গেল, এটার কাজটা আমাদের শেষ, এটাও শেষ। এবারে কি বাদ থাকলো? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে সে এখানে হি থাকবে। তাহলে ওয়্যার ডাজ হি। আচ্ছা এইবার তো বেশি ভুল তোমাদের হয়, সেটা হচ্ছে তোমরা এখানে ডাজ লেখো, এই ডাজ যখন বসবে তখন কিন্তু মেইন ভার্ব এস অথবা ইএস অথবা আইএস শূন্য হবে, এটা কিন্তু যেন ভুল না হয়। তাহলে ওয়্যার ডাজ হি আমরা ডোজে ইএস রাখবো না তুলে দেব? বারবার খেয়াল করো, ডাজ বসলে মেইন ভার্বের এস ইএস আইএস এগুলো উঠে যায়, তাহলে ইএস উঠে গেলে কি থাকছে? শুধু গো থাকছে। তাহলে ওয়্যার ডাজ হি গো, এখন কিন্তু আর কিছু বসবে না, কেননা আন্ডারলাইন শব্দের এই ওয়ার্ডটা আর বসে না। তাহলে ওয়্যার ডাজ হি গো, সে কোথায় যায়? তোমরা ডাব্লিউএস করার সময় একটা কাজ করবা, এরকম উত্তর লেখার পরে তোমরা এটাকে কোশ্চেন করবা, আর তখন এটা উত্তর হয়ে যাবে। আমরা যদি বলি ওয়্যার ডাজ হি গো, সে কোথায় যায়, উত্তর কি আসতেছে? হি গোস টু স্কুল। মিলে গেছে? যদি এই প্রশ্নের সঙ্গে এই উত্তরটা যদি মিলে যায় তাহলে ভাববা তোমার ডাব্লিউএস কোশ্চেনটা ভুল হয় নাই। তাহলে আমরা এখানে কি শিখলাম আরেকবার বলে নেই। ডাব্লিউএস এর গঠন হচ্ছে, ও এখানে আরেকটা জিনিস বলা হয়নি, তাহলে এরপরে কি সাবজেক্ট গেল, তারপরে কি মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব। আর এক্সটেনশন মানে এখানে বাকি কিছু নাই, সো আমরাও দেব না। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। আমরা আরেকটা বাক্য লিখি, I am eating breakfast now. I am eating breakfast now অর্থ কি? আমি এখন সকালের নাস্তা খাচ্ছি। কোথায় আন্ডারলাইন? এখানে অনেকভাবে হতে পারে। আমরা প্রথমত আমরা নাওকে একটা আন্ডারলাইন দিই, এটাকে আমরা 1 নম্বরে দিলাম, তারপরে ব্রেকফাস্টকেও একটা দিলাম। আমরা দুটো করব, একটা দিয়ে আমরা দুটোকেই ডাব্লিউএস করব। প্রথমে নাওকে করি। নাও কি বোঝাচ্ছে? নাও কি? এখন। এটা একটা সময় নির্দেশ করে। তাহলে ডাব্লিউএস এর কোন ওয়ার্ডটা সময় নির্দেশ করে? চিন্তা করো, পেয়ে গেছো, হোয়েন। তাহলে এবার আমরা কি করব? হোয়েন বসাবো। তাহলে আমাদের এই যে ডাব্লিউএস ওয়ার্ডটা বসালাম। এরপর 2 নম্বরে কি আছে? হেল্পিং ভার্ব। এখন হেল্পিং ভার্ব করতে গেলে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু আই অ্যাম ইটিং রয়েছে, এখানে কিন্তু খুব খেয়াল করতে হবে। মনে আছে তোমাদের যে আই দিয়ে প্রশ্ন আমি থাকলে সাবজেক্ট চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ইউ। আমি থাকলে ইউ হয়ে যায়, অর্থাৎ নিজেকে তো প্রশ্ন করা যায় না। যেমন দেখো তুমি কোথায় যাচ্ছ,
আমি, এই যে তুমি কোথায় যাচ্ছ, আমি, তাহলে ইউ দিয়ে প্রশ্ন করলে আই চলে আসে, তাহলে আই যদি এখানে থাকে তাহলে কোশ্চেন হবে ইউ, মনে আছে? তাহলে আমরা যদি ইউ এটা এখানে আসে, তো ইউ এর আগে তো আমাদের হেল্পিং ভার্বটা হবে, তাহলে ইউ এর সাথে তো এম কি হয়? ইউ এর সাথে কিন্তু এম হয় না, তাহলে আমরা কি লিখবো? এম এর গ্রুপ কি? এম, ইজ, আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে এখানে সাবজেক্ট যদি ইউ হয় তাহলে আমি কি এম বসাবো, ইজ বসাবো, না আর বসাবো? ইউ এর সঙ্গে আর হয়, তাহলে আমাদের when হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড 1 নম্বরে গেল, তারপরে আর বসবে, 2 নম্বরে গেলে এটা হেল্পিং ভার্ব গেল, 3 নম্বরে কি হবে? সাবজেক্ট ইউ, ইউ, এটা কত? 3 নম্বরে গেল। তাহলে আমরা কি ডাব্লিউএস ওয়ার্ড পেলাম, হেল্পিং ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম, এরপরে কি হবে? মেইন ভার্ব। মেইন ভার্ব যে টেন্সে আছে সেই টেন্সে ডাব্লিউএস করতে হবে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। তাহলে when are you eating? আচ্ছা, when are you eating, আমাদের নাও দিয়ে ডাব্লিউএস ছিল, আমরা when করেছি, এক্সটেনশন কি? ব্রেকফাস্ট, তাহলে when are you eating breakfast? ব্যাস হয়ে গেল। তাহলে I am eating breakfast now, প্রশ্নটা কিসের উপর ছিল? না এর উপরে। তাহলে আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি, তুমি কখন ব্রেকফাস্ট খাচ্ছ? when are you eating breakfast? এবার আসো, এবার ধরো নাও এর উপরে, নাও এ নাই, না এ আন্ডারলাইন ধরে নাও নাই, তাহলে এবার কি হবে বলো তো? I am eating breakfast now, আন্ডারলাইন কোথায় আছে? ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্ট কি? ব্যক্তি, বস্তু কি? এটা একটা বস্তু, তাহলে I am eating breakfast now, আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে I am eating now, তাহলে কি হচ্ছে? তুমি কি খাচ্ছ? তাহলে আমরা ব্রেকফাস্টকে কি দিয়ে প্রশ্ন করতে পারি? হোয়াট দিয়ে। ব্রেকফাস্টকে কি দিয়ে? হোয়াট। তাহলে আমরা হোয়াটটা বসিয়ে নিই, হোয়াট। আচ্ছা, হোয়াট বসালাম, হেল্পিং ভার্ব কোনটা বসবে? আইটা যেহেতু ইউ হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আর। এরপর কি হবে? একই জিনিস, হোয়াট আর ইউ ইটিং। এবার কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিন্তু উঠে গেল, তাই না? তাহলে হোয়াট আর ইউ ইটিং, আমরা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট বসিয়েছি, আমরা হেল্পিং ভার্ব আর বসিয়েছি, সাবজেক্ট ইউ বসিয়েছি, মেইন ভার্ব ইটিং বসিয়েছি, বাকি থাকতেছে এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে বাকি অংশ নাও, তাহলে আমরা নাওটা এখানে বসিয়ে দেব। আমার মনে হয় তোমরা খুব ক্লিয়ার। তাহলে হোয়াট আর ইউ ইটিং নাও, তুমি এখন কি খাচ্ছ? উত্তর আসতেছে আই এম ইটিং ব্রেকফাস্ট নাও। তাহলে প্রশ্নের সাথে কিন্তু উত্তর মিলে গেল, আমাদের ডাব্লিউএসটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি শিখলাম? যে যদি কোনো ভার্বের সাথে এর যুক্ত থাকে তাহলে আমরা কি করব? আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। আর যদি হেল্পিং ভার্ব সরাসরি দেওয়াই থাকে, am, is, are, have, has, had, was, were এরকম থাকে, তাহলে আমরা ওই ভার্বটাকে বুঝে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের আগে অবশ্যই আমরা বসাবো। এটা মনে হয় তোমাদের ক্লিয়ার। তারপর আরেকটু আছে উদাহরণ, একটা চালাকি শিখিয়ে দিই। অনেক সময় কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মও যা থাকে, পাস্ট ফর্মও তাই থাকে, পাস্ট পার্টিসিপেলও তাই থাকে, কিন্তু চালাকি ধরার কিন্তু কিছু বুদ্ধি আছে। চলো আমরা বোর্ডে চালাকি ধরি। যেমন দেখো, হি রিড আ বুক। আচ্ছা, এখানে দেখো রিড, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এখানে একটা এর যুক্ত হওয়ার কথা, কিন্তু এর যুক্ত নাই। তাহলে কি এটা কি প্রেজেন্টে আছে? আমি বলবো না, তুমিও বলবা না। তাহলে রিড কোন ফর্মে আছে? প্রেজেন্টে, পাস্টে, না পাস্ট পার্টিসিপল ফর্মে আছে? নিঃসন্দেহে এটা ফার্স্ট ফর্মে আছে, কেননা পাস্ট ফর্ম থাকলে রিডের উচ্চারণ তখন রেড হয়ে যায়। তো আমরা এটা পাস্ট ফর্ম ধরে নেব। এটা কোন ফর্ম ধরে নেব? V2 ফর্মে ধরে নেব। তাহলে V2 যদি থাকে, এবার আমরা কিন্তু আন্ডারলাইন করব এইটার উপরে। এটা আবার মনে করো না তোমরা,
তাহলে হি রেড এ বুক এর বাংলা হচ্ছে সে একটা বই পড়েছিল। তাহলে এটা কিন্তু ফার্স্ট। তাহলে আগে আমরা আসো ডাব্লিউএস ওয়ার্ড নেব। তাহলে এখানে ডাব্লিউএস এর কোনটা হবে? এই বুককে কোন ডাব্লিউএস দিয়ে আমরা বুঝাতে পারি? কোন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বুঝাতে পারি? তাহলে অবশ্যই হোয়াট। তাহলে আমাদের কি হলো? ডাব্লিউএস ওয়ার্ডের কাজ শেষ। এবার কি আমরা কি হেল্পিং ভার্ব নেব? ভালো করে খেয়াল করো, মেইন ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনে সাবজেক্টের আগে ডিড বসাবো। মনে থাকবে, মেইন ভার্ব যদি পাস্টে থাকে, সাবজেক্টের আগে ডাব্লিউএস কোশ্চেনে কি বসাবো? ডিড। এটা মাথায় ভালো করে রাখবা। তাহলে হোয়াট ডিড। তাহলে আমাদের কি হলো? হেল্পিং ভার্বের কাজ শেষ। এবার আসছে সাবজেক্ট। হি থাকলে হি হবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, হি বসলো। এখন ডিড বসলে মেইন ভার্ব প্রেজেন্ট হয়ে যায়। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে রিডের তো প্রেজেন্ট নাই, রিড রেড এটা একই প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, একই চেহারা। সো এটাকে আমাকে প্রেজেন্ট করতে আর হচ্ছে না, কেননা একই ভার্ব একই বানান, কোনো অতিরিক্ত কিছু যোগ হয়নি। সো এখানে রেড উচ্চারণটা এখানে রিড হয়ে যাবে। হোয়াট ডিড হি রিড, তখন উচ্চারণটা হবে রিড। ভালো করে খেয়াল করো, পাস্ট উচ্চারণ, রিডের পাস্ট উচ্চারণ হচ্ছে রেড, আর রিডের প্রেজেন্ট উচ্চারণ হচ্ছে রিড। এখন কিন্তু আমরা এখানে বলবো রেড, কিন্তু এখানে আমরা বলবো রিড। তাহলে প্রথমে ছিল হি রেড এ বুক, এখন বলবো হোয়াট ডিড হি রিড, আর রেড বলবো না। ওকে, প্রেজেন্ট উচ্চারণ কি হয়ে যায়? রিড হয়ে যায়। তাহলে হোয়াট ডিড হি রিড, উত্তর হয়ে গেল। আচ্ছা, এখন আরো কিছু কাজ আছে, খুব ভালো করে খেয়াল করো। যেমন দেখো, she has, এটা অনেকেই ভুল করে, she has a nice pen, তার একটি নতুন কলম রয়েছে। আমি আন্ডারলাইন করব নাইসে। এখন কি হয়ে গেল? she has a nice pen, তার একটি সুন্দর কলম রয়েছে। তাহলে নাইস আছে। এখন নাইসকে আমি কি দিয়ে, কোন ডাব্লিউএস ওয়ার্ড দেব? she has a nice pen, তার একটা সুন্দর কলম রয়েছে। প্রশ্ন আসে না, কি ধরনের কলম, কি রকম কলম? তাহলে কোন ডাব্লিউএস হবে? এবার কিন্তু শুধু ডাব্লিউএস না, ডাব্লিউএস এর সাথে আরো কিছু যোগ করতে হবে, প্রিপজিশন, তাই না? তাহলে আগে আমরা বাংলা করে নেই। তার একটি সুন্দর কলম আছে, ডাব্লিউএসটা হবে তার কি ধরনের কলম আছে। কি ধরনের কলমের ইংরেজি কি? হোয়াট কাইন্ড অফ, অথবা হোয়াট সর্ট অফ, মনে আছে? অথবা হোয়াট টাইপ অফ, যেটা খুশি সেটাই দেবা। আমি দেব হোয়াট কাইন্ড অফ, এইটাকে লিখে নাও, হোয়াট কাইন্ড অফ পেন। তাহলে আমাদের পুরো ডাব্লিউএস ওয়ার্ডটা হয়ে গেল। এটা কিন্তু শুধু হোয়াট হবে না, হোয়াট কাইন্ড অফ পেন, অর্থাৎ কি ধরনের কলম, হোয়াট কাইন্ড অফ পেন। হ্যাজের পরে কি অন্য কোনো ভার্ব আছে? না। তাহলে হ্যাজ এখানে মালিকানা বোঝাচ্ছে, এই কলমের মালিক এই সি। তাহলে হ্যাজ যদি থাকে কোন টেন্সে আছে? গতদিন কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করেছি যে হ্যাভ হ্যাজ কিন্তু প্রেজেন্ট টেন্স হয় যদি এরপরে কোনো মেইন ভার্ব না থাকে, তখন হ্যাভ হ্যাজ নিজে একটা মেইন ভার্ব। তাহলে এখানে হ্যাজ প্রেজেন্টে আছে, তাহলে আমাকে হেল্পিং ভার্ব কোনটা নেব আমি? ডু না ডাস? অবশ্যই ডাস। হোয়াট কাইন্ড অফ পেন? ডাস। তাহলে আমার ডাস বসলো। এবার আমি কি সাবজেক্ট কি সি আসবে। হোয়াট কাইন্ড অফ পেন ডাস সি, কথা আছে। ডাস যখন বসে তখন হ্যাজ আর হ্যাজ থাকে না, তখন হ্যাভ হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? হোয়াট কাইন্ড অফ পেন ডাস সি হ্যাভ। হোয়াট কাইন্ড অফ পেন ডাস শি হ্যাভ, তখন অর্থ কি দাঁড়াচ্ছে? কি ধরনের কলম তার আছে। উত্তর দেখো, শি হ্যাজ এ নাইস ফ্যান। হোয়াট কাইন্ড অফ ফ্যান ডাস শি হ্যাভ? শি হ্যাজ এ নাইস ফ্যান। তার মানে এই প্রশ্নের সাথে উত্তর কিন্তু মিলে গেল। উত্তর মিলে গেলেই ডাব্লিউএসটা পুরো কারেক্ট। আমার মনে হয় তোমরা এটা খুবই ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস আমার মনে হয় বোঝানো দরকার আছে। যেমন দেখো, উই গো to mastermind, to learn English.
আমরা মাস্টারমাইন্ডে ইংরেজি শিখতে যাই। ভালো করে খেয়াল করো, উই গো টু মাস্টারমাইন্ড টু লার্ন ইংলিশ। আমরা মাস্টারমাইন্ডে ইংরেজি শিখতে যাই। তো আমি যদি আন্ডারলাইনটা দেই এভাবে, দেখো তো কি দাঁড়ালো, আমরা মাস্টারমাইন্ডে যাই টু লার্ন ইংলিশ। তাহলে টু লার্ন ইংলিশটা কি বোঝাচ্ছে? একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না? দেখো তো, এই তুই মাস্টারমাইন্ডে কেন যাস? টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। তার মানে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা কি হয়? উদ্দেশ্য বোঝায়, কারণ নির্দেশ করে, কি করতেছো, কি লক্ষ্য সেটা নির্দেশ করে। তাহলে তুমি মাস্টারমাইন্ডে যাও, তোমার উদ্দেশ্য কি? ইংরেজি শেখা। তোমার লক্ষ্য কি? ইংরেজি শেখা। তাহলে এটা কি একটা কারণ নির্দেশ করতেছে না? তাহলে দেখো, উই গো টু মাস্টারমাইন্ড টু লার্ন ইংলিশ। আমরা মাস্টারমাইন্ডে যাই ইংরেজি শেখার জন্য। তোমাকে কেউ প্রশ্ন করতে, তোরা কেন ইংরেজি, কেন মাস্টারমাইন্ডে যাস? তাহলে কেন কথাটা কিন্তু চলে আসে। আমি যেখানে বুঝাতে চাচ্ছি, কোন ভার্বের আগে যদি টু থাকে, ভালো করে খেয়াল করো, কোন ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটার নিচে যদি আন্ডারলাইন থাকে আর সেটা যদি উদ্দেশ্য বা লক্ষ্য বুঝায়, তাহলে কিন্তু আমরা ডাবলএস কোশ্চেনটা নেব ওয়াই। কি নেব? ওয়াই। ঠিক আছে। আর এই কোন ভার্বে টু থাকলে বাংলাটা এরকম আসে, করতে, জন্য, এগুলো কিন্তু হয়। টু লার্ন শেখার জন্য, টু গো যাওয়ার জন্য, টু ইট খাওয়ার জন্য। দেখো, টু গো যেতে, টু লাফ হাসতে, টু সি দেখতে, আবার টু সি দেখার জন্য, এরকম কিন্তু হয়। তাহলে এগুলো কি উদ্দেশ্য বোঝায়। তাহলে আমরা কি ইউজ করব? উদ্দেশ্য বোঝালে, কারণ বোঝালে এবং কোনো ভার্বে টু থাকলে আমরা ওয়াই ইউজ করব। চলো আমরা ওয়াই ইউজ করি। ওয়াই। তাহলে আমাদের এক নাম্বারটা হয়ে গেল ডাবলএস ওয়ার্ড পেয়ে গেলাম। হেল্পিং ভার্ব কোনটা হবে? এখানে কিন্তু দেখো এম, ইজ, আর, ক্যান, কুড, মাইট কিচ্ছু নাই। তাহলে তোমার মেইন ভার্বটা কি আছে? প্রেজেন্টে আছে। এখানে কি এস বিস যুক্ত আছে? এস বিস যুক্ত কিন্তু নাই। আছে প্রেজেন্টে, কিন্তু এস বিস যুক্ত নাই। তাহলে কোন ভার্বটা নেব? হেল্পিং ভার্ব কি মনে আছে? ডু। তাহলে আমরা নেব ওয়াই ডু। তাহলে আমাদের ডাবলএস ওয়ার্ড গেল, হেল্পিং ভার্ব গেল। এবার সাবজেক্ট নেব। আমার শীটে কিন্তু লেখা আছে যে আই উই কে ডাবলএস করার সময় ইউ হয়ে যায়। আই উই ডাবলএস করার সময় কি হয়ে যায়? ইউ। তাহলে আমরা উইটাকে কি করে দেব? ইউ। ওয়াই ডু ইউ গো। তাহলে আমরা কি পেলাম? ডাবলএস ওয়ার্ড পেলাম। ওইদিকে ভালো করে খেয়াল করো, ডাবলএস ওয়ার্ড পেলাম, হেল্পিং ভার্ব পেলাম, সাবজেক্টও আমরা পেলাম, তারপর কি 4 নম্বরে মেইন ভার্ব, মেইন ভার্বও পেলাম, তারপর কি আছে? এক্সটেনশন। তাহলে why do you go, এক্সটেনশন কি হবে? why do you go to mastermind, mastermind। এবার প্রশ্ন চিহ্ন দাও। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝেছো। এবার আমরা একটু মিলিয়ে নিই যে আমাদের এটা ভুল হলো না সঠিক হলো। কোশ্চেনটা আমরা আবার করি, why do you go to mastermind? তোমরা কেন মাস্টারমাইন্ডে যাও? উত্তর, we go to mastermind to learn English। আমরা মাস্টারমাইন্ডে যাই ইংরেজি শেখার জন্য। আমার মনে হয় তোমরা উত্তরটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছো। এবং এর উপরে আরো কোশ্চেন আছে। আজকে ডাব্লিউএস এ কিছু দিলাম, তো এর উপরে তোমাদের আমি প্র্যাকটিস করতে দেব। আমি 10টা বাক্য দেওয়ার চেষ্টা করছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, একটু তোমরা লাইনে থাকো। তোমরা এই 10টা ডাব্লিউএস করে নিয়ে করবা বাসায় নিজে নিজে। ওকে, স্টার্ট। তোমরা দেখে নাও। They have nice fence to some people were going there। আমি some people কে আন্ডারলাইন করলাম। 3 নাম্বার আসো।
I visited the zoo. এটা তোমরা চেষ্টা করবা। আমি চিড়িয়াখানা ভিজিটেড করলাম, অর্থাৎ ঘুরে আসলাম বা ঘুরে দেখলাম বা পরিদর্শন করলাম। 4 নম্বরে আসো, she wants to buy a new car. এটা তোমরা করবা। 5 নম্বরে আসো, everybody is ready to run there. তাহলে আমি দেব এইটাতে আন্ডারলাইন দেব। তাহলে এভরিবডি ইজ রেডি টু রান দেয়ার মানে কি, তারা সেখানে দৌড়াতে প্রস্তুত। তারপর দেব আমি শি ইজ ফাইন, সে ভালো আছে, ফাইন আন্ডারলাইন দিলাম। তারপর দেব হি হ্যাড সাম money. তারপর দেব 8 নম্বরে, দেখো there are 5 boys in the field. তাহলে আমি এখানে 5, তোমরা জানো যে সংখ্যা নির্দেশ করতে কি হয়, মনে আছে? হাউ মেনি। এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেব she has cooked tasty food. She has cooked tasty food. আমি দেব টেস্টিনেস আন্ডারলাইন। লাস্ট এটা I like my mother very much. I like my mother, তাহলে আমরা আন্ডারলাইন দেব মাই মাদারে। আমার মনে হয় তোমরা এখন ক্লিয়ার। তো দেখো আমি একটু পড়ে শোনাই। They have nice friends. Some people were going there. I visited the zoo. She wants to buy a new car. Everybody is ready to run there. She is fine. তারপরে he had some money. There are 5 boys in the field. She has cooked tasty food. I like my mother very much. এই যে তোমাদের 10টা WH দিয়ে দিলাম। এই WHটা তোমরা বাসায় নিজেরা করবে। আমি নেক্সট ডেটে কিন্তু এটা মিলাবো এবং আমার মনে হয় যে এটা তোমরা খেয়াল রাখবা। আর আজকে তোমাদের HW হিসেবে এটা দিচ্ছি, আর HW হিসেবে তোমাদের দিচ্ছি হচ্ছে ব্লাস্টার, যেটা দিলাম ব্লাস্টার করবা। হোমওয়ার্কটা কি কি একটু খেয়াল করো। হোমওয়ার্ক থাকছে হচ্ছে কম্পোজিশন ব্লাস্টার, হোমওয়ার্ক থাকছে হচ্ছে ম্যাচিং, হোমওয়ার্ক থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোমওয়ার্ক থাকছে WH কোশ্চেন। আরেকটা হোমওয়ার্ক সাথে নিয়ে নাও, সেটা হচ্ছে টেন্স, শুধু ইনডিফিনিটের অল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই তিনটের সাউন্ড পড়বা, গঠন পড়বা। আমি কিন্তু শীট দিয়েছি, তোমরা এটা পড়ে নেবা। আর এর বাইরে যদি কারো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই ফোন করবা, ফোন করে বলবো স্যার এটা বুঝি নাই বা এটা পারি নাই, আমরা এটা বুঝিয়ে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরো ক্লাস হবে। আজকে ক্লাস নাম্বার 2 হলো, তোমরা খাতায় লিখে রাখবা।
এরপরে আরো ক্লাস নাম্বার 3 তে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর এবং অনেক পরামর্শ হচ্ছে ভালো করে পড়ো, সময় কিন্তু থেমে থাকবে না, সবাই একদিন বিলীন হয়ে যাবে, তোমার সময় কিন্তু আর তুমি পাবা না। এই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। পিএসসি একটি ইম্পর্টেন্ট তোমাদের লাইফের ফার্স্ট সার্টিফিকেট, এইখানে আমরা হেলায় সময় কাটাবো না। আমার কথা হচ্ছে যে সবকিছু এক সময় স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। তা আমরা যেগুলো পড়ালাম তোমাদের, এই পড়াগুলো যদি কোথাও কোনো প্রবলেম মনে করো আমাকে কিন্তু ফোন দিবা, এতে কোনো সন্দেহ নেই। আর আবারও বলে দিচ্ছি, তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে বুধ অথবা বৃহস্পতিবার, কোশ্চেন সংগ্রহ করতে হবে, শুক্রবারে তোমরা বসে এক্সামটা দিয়ে নিবা। আমি সিলেবাস তোমাদেরকে এই সপ্তাহের মধ্যেই আমি ভিডিওতেই সিলেবাস বলে দেবো, ওই সিলেবাসটা অনুযায়ী তোমরা পড়ে নিবা। যেগুলো পড়াচ্ছি এর উপরেই কিন্তু হবে, তোমরা সেভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের একটা কথা বলি যে ভিডিও ক্লাসে তোমাদের খাতাটা একটু আলাদা করবা, তাহলে ডকুমেন্ট থাকবে যে স্যার আমাদের কি কি পড়ালো, তুমি সব কিছু খাতায় লিখবা, ঠিক আছে? তো আজকে আর কালকে ফোন করছি না, ভালো থাকো সবাই, সবাইকে অনেক 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 আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।